সবাইকে স্বাগত সংলাপ 24-এ। কাল নির্বাচন, রাত পোহালি নির্বাচন। সেই নির্বাচনের সার্বিক অবস্থা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর এম সিদ্দিকুর রহমান খান এবং তাসলিমা আক্তার। উনি গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেত্রী। উনি মাথাল মার্কায় নির্বাচন করছেন ঢাকা 12 আসন থেকে। আপনাদের দুজনকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। তাসলিমা আক্তার, আপনি তো নিজে প্রার্থী। আমি শুরুতেই যদি আপনার কাছে যেতে চাই, আপনার মন্তব্যটা জানতে চাই যে কি অবস্থা সার্বিক, কি মনে করছেন আগামীকাল নির্বাচনটা কেমন হবে? ধন্যবাদ চ্যানেল 24 কে আমাকে আজকে ডাকবার জন্য। আজকের দিন পেরোলেই আগামীকাল নির্বাচন। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এই নতুন নির্বাচন করার সুযোগ পেয়েছি। আমরা মনে করি এই নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের পথে যাত্রার একটা সুযোগ আমাদের জন্য তৈরি হবে। এখন পর্যন্ত আমাদের কিছু কিছু জায়গায় আমরা সহিংসতার ঘটনা শুনছি, কিন্তু ঢাকা 12-তে আমি মাথাল মার্কায় নির্বাচন করছি, সেখানে প্রায় 3,33,000 ভোটার আছেন। এখন পর্যন্ত প্রচারণার শেষ দিন পর্যন্ত আমরা প্রচারণা করেছি। কোথাও কোথাও কিছু সহিংসতার ঘটনা আমাদের মধ্যে কিছু সংশয় তৈরি করলেও আমরা আশা করছি যে ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারবেন এবং তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দিতে পারবেন, এইটুকু আমরা আশা করছি। কিন্তু কিছু কিছু কেন্দ্রে কিছুটা শঙ্কা আছে। তো আমরা আশা করি যে নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনী যাতে সকল প্রার্থী এবং ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারেন এবং সেই পরিবেশটা থাকে, সেটা আমরা কামনা করি। প্রফেসর সিদ্দিকুর রহমান, এই যে নির্বাচনটি হচ্ছে, আপনি একে অনেকে বলছেন যে পুরোপুরি অংশগ্রহণমূলক হলো না, আবার আমাদের যিনি প্রার্থী তাসলিমা আক্তার উনি বলছিলেন যে গণ আন্দোলনের একটা সফলতার পর এই নির্বাচনটা খুব দরকার ছিল। আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে এবং আমার সাথে যিনি প্রার্থী হিসেবে আছেন তার জন্য শুভকামনা। আসলে উনি যেমনটা বলছিলেন যে এইবারের নির্বাচনটি আমাদের কাছে বহুল কাঙ্ক্ষিত, বহুল প্রত্যাশিত একটা নির্বাচন। বাংলাদেশে শেখ হাসিনার শাসনামলে ১.৫ দশকে ৩টি নির্বাচনে বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার প্রয়োগের কোনো সুযোগ পায়নি। বাংলাদেশের গণতন্ত্রকে গলা টিপে একরকমের হত্যা করা হয়েছিল। বাংলাদেশের নির্বাচনের প্রতি মানুষের বিমুখ পরিস্থিতি তৈরি করা হয়েছিল এবং সেই অবস্থায় একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার পতন, শেখ হাসিনার পলায়ন এবং একটি জন আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে আগামীকাল এই নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফলে এই নির্বাচনটি একটা ভিন্ন মাত্রা তো আমাদের কাছে আছে এবং এই নির্বাচনটি আরেকটি কারণে খুব স্বতন্ত্র বৈশিষ্ট্যের। এখানে শুধু মাত্র মানুষ তাদের জনপ্রতিনিধি নির্বাচন করবেন না, আগামী দিনে রাষ্ট্র পরিচালনা কিভাবে হবে সেই ব্যাপারেও তারা তাদের একটা রেফারেন্ডামের মাধ্যমে মতামত দিবেন। ফলে এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। আপনি যেমনটা বলছিলেন যে এই নির্বাচনটি সব দলের অংশগ্রহণের সুযোগ তৈরি হয়নি। ফলে আপনি বলছেন যে এটা কি অন্তর্ভুক্তিমূলক হলো কিনা, ইনক্লুসিভ হলো কিনা। আপনি দেখেন এই নির্বাচনে ইনক্লুসিভ হয় দুই ভাবে। একটি হলো রাজনৈতিক দলগুলোর পুরোপুরি অংশগ্রহণ, সব রাজনৈতিক দলের অংশগ্রহণ, আরেকটি হলো জনগণের এই নির্বাচনে কেমন ভাবে অংশগ্রহণ করলো, ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করলেন কিনা। আপনি দেখেন যে বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দল আছে 60টি। এর মধ্যে আওয়ামী লীগের নিবন্ধনের এটি বাতিল করা হয়েছে, কার্যক্রম স্থগিত করা হয়েছে, কার্যক্রম তাদের স্থগিত আছে, সেই কারণে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি। কিন্তু এর বাইরেও কিন্তু একটি দল অংশগ্রহণ করছে না, 50টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। আর যদি বলা হয় যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি সেই কারণে নির্বাচনটি অন্তর্ভুক্তিমূলক হলো না, এই ব্যাপারে আমার ভিন্ন মত আছে। আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে একটি রক্তাক্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এবং তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং গণহত্যার দায়ে এই সংগঠনটির উপর এখন নিষেধাজ্ঞা আছে। ফলে তারা স্বাভাবিক কারণে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি। তো যদি আওয়ামী লীগের আমলে যেমন জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল বা অন্য রাজনৈতিক দলের উপর যে ধরনের নিপীড়নমূলক ব্যবস্থা, এইবার কিন্তু সেই ধরনের এটি না, এই বিষয়টি বিবেচনা রাখতে হবে। তবে আমি মনে করি কালকে যদি জনগণ যদি এই ভোটে বিপুল পরিমাণ বা উৎসাহ উদ্দীপনার সাথে অংশগ্রহণ করে, তবে তাহলে আওয়ামী লীগ যে নির্বাচনে অংশগ্রহণ করলো না সেই ব্যাপারে মানুষের মনের মধ্যে বা যে প্রশ্নটা আছে যে এই নির্বাচন অংশগ্রহণমূলক হলো কিনা, এই প্রশ্নটি আর তখন থাকবে না বলে আমি মনে করি। আচ্ছা, সিদ্দিকুর রহমান,
যদি আমি এইভাবে আপনাকে প্রশ্নটা করি, এইটা ভোটের মাধ্যমে যে আপনি যে প্রশ্নটি উঠতে পারে, যেই প্রশ্নটির কথা বলছেন, সেটা তো ভোটের মাধ্যমে সেই উত্তরটা পাওয়ার সুযোগ ছিল। আমি আবারও বলছি, এটি প্রত্যেক দেশের একটা রাজনৈতিক বাস্তবতা থাকে। আপনি আপনি এরশাদের আমলে এরশাদ গণ অভ্যুত্থানের পরে তিনি কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যান নাই। আওয়ামী লীগ নিজেই এই ধরনের একটা অবস্থা তৈরি করেছে। যদি শেখ হাসিনা পালিয়ে না যে দেশের থেকেই যদি তিনি পরিস্থিতি মোকাবেলা করতেন, আওয়ামী লীগের সব নেতা কর্মীরা, মন্ত্রী পরিষদের সব সদস্যরা যদি দেশ থেকে পালিয়ে না গিয়ে দেশে পরিস্থিতি মোকাবেলা করতেন। শুধু শেখ হাসিনাকে দিয়ে বা কয়েকজন মন্ত্রীকে দিয়েই কি আওয়ামী লীগ? না না, আওয়ামী লীগ নিজে তো সাংগঠনিক ভাবে নিজেরা তো এই মুহূর্তে আপনারা সকলেই জানেন যে আওয়ামী লীগ তাদের বিকল্প কোনো পন্থায় নিজের দলকে সুসংগঠিত করার জন্য বা সুগঠিত করার জন্য কোনো ধরনের উদ্যোগ বা কোনো প্রচেষ্টাই কিন্তু এই সরকারের পতনের পর তারা কোনো রকমই করেনি। এটি আমাদের কাছে সকলেরই প্রচেষ্টা। জি, তাদের নিষিদ্ধ, তাদের এবং তারা এই নিষেধাজ্ঞা মানে অপসারণের জন্য কোন ফর্মে তারা কিন্তু সংগঠিতভাবে কোনো প্রচেষ্টাও কিন্তু তারা উদ্যোগও নেয়নি। তারা কোনোভাবেই এগুলো করেনি এবং সেই করার মতো সক্ষমতা এই মুহূর্তে বাংলাদেশে নাই। কারণ যে জন অসন্তোষ এবং জনরোষের মুখে আমি তো এটি আবারও বলছি স্পষ্ট করে, শেখ হাসিনার যদি সৎসাহস থাকতো বা আওয়ামী লীগের নেতা কর্মীদের যদি সেই সৎসাহস থাকতো, তাহলে দেশে থেকে যে কোনো পরিস্থিতি বরণ করে এরশাদ জেলে গিয়েছেন, খালেদা জিয়া কারাবরণ করেছেন, অন্য অনেক পরিস্থিতি হয়েছে, কিন্তু তারা তো সেই পরিস্থিতির দিকে যায়নি। ফলে এই রাজনৈতিক দলটিকে এখন তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারলো না। এই জন্য গোটা নির্বাচন ব্যবস্থা, আওয়ামী লীগের সময় তো আপনারা জানেন যে আওয়ামী লীগ কিভাবে বলেছিল যে কে নির্বাচনে আসলো, কে যে নির্বাচনে আসলো না সেটি দেখার বিষয় না, যদি জনগণ ভোট দেয় তাহলেই সেটি হলো। এবং জনগণ ভোট না দিলেও জনগণের ভোটাধিকার দিয়ে সেই নির্বাচনকে তারা বৈধতা দিয়েছিল। এগুলো আমাদের সকলেরই সামনে আছে। কিন্তু আমরা যদি আওয়ামী লীগ সেই সুযোগটা নিতে পারতো, নেওয়ার মতো পরিস্থিতি তাদের থাকতো, তাহলে হয়তো সম্ভব হতো। কিন্তু তারা সেই সুযোগটি নেওয়ারও কোনো চেষ্টার মতো অবস্থায় তারা ছিল না। এটি আমাদের বিবেচনায় রাখতে হবে। এবং আমি আবারও বলছি যে কালকে যদি জনগণ যদি স্বতঃস্ফূর্তভাবে এই ভোটে অংশগ্রহণ করে, এবং নির্বাচন কমিশন প্রত্যাশা করছে যে 70% পর্যন্ত সেখানে ভোটাধিকার প্রয়োগ হতে পারে, তাহলে আওয়ামী লীগের আমলে যে অংশগ্রহণমূলক নির্বাচনের কথা যেগুলো বলা হয়েছে সেই সবগুলোই কিন্তু ভুল প্রমাণিত হবে। তসলিমা আক্তার যেটি বলছিলেন সিদ্দিকুর রহমান, এবং তার কাছে আমার যে প্রশ্ন ছিল, ওনার ভিতরে যে প্রশ্নগুলো উঠেছিল, তো আপনার কি মনে হয় সবাইকে অংশগ্রহণের সুযোগের মধ্য দিয়ে সেই প্রশ্নের উত্তর পেলে জনগণ সন্তুষ্ট থাকতো, আরো সুন্দর নির্বাচন হতো? আপনি কি মনে করেন? নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার বাংলাদেশের সকল নাগরিকের আছে, কিন্তু এখানে যেহেতু যারা গত ফ্যাসিবাদী শাসনে যারা ক্ষমতায় ছিলেন, তাদের বিরুদ্ধে একটা আইনি বিচারিক প্রক্রিয়া চলছে। ফলে আইনি বিচারিক প্রক্রিয়া যখন চলে, সেই দলের স্বাভাবিকভাবেই আসলে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ থাকে না। সেই বিচার প্রক্রিয়া সম্পন্ন হলে তখন হয়তো সেই সময় আমরা দেখতে পারবো যে আসলে কিভাবে অংশগ্রহণ করবে। এছাড়া ধরেন আপনি অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ শুধু বিগত যে ফ্যাসিবাদী শাসনামলে যারা ক্ষমতায় ছিলেন তারা অংশগ্রহণ করতে পারলেন কি পারলেন না, বাইরেও অনেকগুলো প্রশ্ন থাকে। আমরা জনগণের তসলিমা আক্তার, হ্যাঁ, প্রশ্ন থাকে। আমারও একটা প্রশ্ন আছে যে আমি যদি একটু পরিসংখ্যানে যাই, আমি ধরেন 2014 সাল, 2018 সাল, 2024 সাল, সেই নির্বাচনের তিনটির কথা আমি বলছি না, আমি তার আগের যে সবার অংশগ্রহণে যে নির্বাচনটি হয়েছিল 2008 সালে, সেখানে কিন্তু আওয়ামী লীগ 49% ভোট পেয়েছিল। দেশের যে 100% ভোটের মধ্যে 49% ভোট পেয়েছিল তারা। না, কাস্টিং ভোটের 49%, কাস্টিং ভোটে, সব ভোটের না। হ্যাঁ, কাস্টিং ভোটের 49% ভোট পেয়েছিল, আমি একমত। তো সেই 49% ভোটারের সবাই কি ফ্যাসিবাদী? সেটা আমি মনে করি না। মনে করি সকল ভোটারের শেষে তারা কেন ভোট দিতে পারবে না? তারা ভোট দিতে পারবে না, এটা তো ঠিক না। এটা তো ঠিক না। নিতে পারবে না কেন? না, তারা নির্বাচনে অংশ নিতে পারবে না, তারা ভোটার হতে পারবে না, এটা তো প্রশ্নই আসে না। প্রত্যেক নাগরিকই বাংলাদেশে ভোট দিতে পারবেন, সে যে কোনো দলেরই হোক।
ভোট দিতে পারবেন, প্রার্থী হতে পারবেন। যেহেতু আওয়ামী লীগের বিরুদ্ধে আইনি একটা প্রক্রিয়া চলছে, সেই ক্ষেত্রে তাদের কিছু এই মুহূর্তে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ নাই। আইনের প্রক্রিয়া শেষ হইলে তখনই আমরা যে বুঝতে পারবো যে মানে দলীয়ভাবে তারা কিভাবে অংশগ্রহণ করতে পারবেন। কিন্তু যারা ভোটার রয়েছেন তারা অবশ্যই ভোট কেন্দ্রে যাবেন। এটা বলার অপেক্ষা রাখে না। এটা তো বাংলাদেশের নাগরিক, সে যেকোনো দল করার অধিকার আছে। সে ভোট না দেওয়ার কোনো কারণ নাই। এবং তার প্রার্থী হতে ইচ্ছা হলেও সে যেকোনো দল থেকে স্বতন্ত্র যেকোনো উপায়ে কিন্তু সে প্রার্থীতা আমরা করতে পারে। সাংবাদিক হিসাবে, সংবাদকর্মী হিসাবে তো আমরা দেখেছি যারা চেষ্টা করেছেন তাদেরকেই নির্যাতনের মুখে পড়তে হয়েছে, তাদের উপর হামলা হয়েছে এবং মামলা দিয়ে তাদের আবার ঘরছাড়া করা হয়েছে। কিন্তু তাদের ওই ফেসিবাদের সময় কোনো অভিযোগ তাদের বিরুদ্ধে ছিল না, না, এমনটিও এটা তো আসলে ঘটেছে। আমরা তো ফ্যাসিবাদী সংস্কৃতি থেকে তো পুরোপুরি বের হয়ে আসতে পারি নাই। আমাদের কোনো আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ পাই নাই যে আমরা রাতারাতি আমাদের যে অভ্যাস আচরণের মধ্যে যা যা ছিল গত 15 বছর বা রাজনৈতিক সংস্কৃতিতে, সেগুলোরও অনেক রদবদলের প্রয়োজন আছে বলে আমি মনে করি। সেগুলো রাতারাতি বদলে যাবে এটা মানে আমার মনে হয় একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে গিয়ে সেই সংস্কৃতি বদল করা, জবাবদিহিতার জায়গা তৈরি করা এবং গণতন্ত্রের পথে হাঁটার যে জায়গা তৈরি হওয়া, সেই জায়গাগুলো আমার মনে হয় এখন অনেক বেশি জরুরি আমাদের জন্য। সিদ্দিকুর রহমান, যেটি বলছিলেন তাসলিমা আক্তার, যে ফ্যাসিবাদী সংস্কৃতি থেকে এখনো দেশ বের হতে পারেনি, আপনি কি মনে করেন? দেখুন, আপনি যে প্রশ্নটি একটু আগে বলেছিলেন যে আমরা এখন আওয়ামী লীগের ব্যাপারে বলছি, আমি চাই না কোনো মানুষকে অন্যায়ভাবে একটা মানুষের প্রতিও কোনো অন্যায় আচরণ হোক, মামলা হামলার শিকার হোক, কিন্তু আপনাকে মনে রাখতে হবে এই মানুষগুলো কিন্তু তারাই গত রেজিমে তারা একটা রাজনৈতিক দল যেমন বিএনপি দাবি করে থাকে যে তাদেরই 60 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে তারা অন্যায়ভাবে মামলা করে তাদেরকে ঘরছাড়া করেছিল। ওই যারা ওই নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে তাদের মধ্যে যে এই মানে নির্যাতনের যে স্মৃতি, এটি ক্ষত, সেটি কিন্তু শুকিয়ে যায়নি। ফলে এই তাসলিমা আপা যেটি বলেছেন যে এটা কিন্তু ওভারনাইট একেবারে, আমি যদি মনে করি যে বাংলাদেশ স্বর্গ হয়ে গেছে বা স্বর্গ হয়ে যাবে, সেটি অপ্রত্যাশিত। এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা যদি মনে করে থাকেন যে গত 1.5 দশকে তারা তাদের রাজনৈতিক প্রতিপক্ষের উপর যে ধরনের আচরণ করেছেন সেইটা থেকে বের হয়ে তাদেরকে ফুলের মালা দিয়ে সবাই গ্রহণ করবে, এটাও না। কিন্তু আমরা চাই যে এই সংস্কৃতি থেকে বের হয়ে আসা। এখন যেটি বলা হচ্ছিল যে আওয়ামী লীগের নেতা কর্মীরা করছেন না বা তারা সেইখানে নেতারা নেই, কিন্তু এই দেশের প্রত্যেকটা নাগরিক যারা আওয়ামী লীগকে আগে সমর্থন করতেন, আওয়ামী লীগকে ভোট দিতেন, তারা যদি কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন তাদের পছন্দের প্রার্থীকে, তাহলে কিন্তু কোনো আইন তাদেরকে প্রতিহত করতে পারবে না এবং সেখানে কেউ বাধাও সৃষ্টি করতে পারবে না। তো ফলে নেতারা গেছেন, মাঠে তারা নেই, কিন্তু এই দেশের সাধারণ মানুষ যারা আওয়ামী লীগকে সমর্থন করতেন, যারা কোনো ধরনের অন্যায় কাজের সাথে যুক্ত ছিলেন না, তারা কিন্তু নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এবং আপনি দেখেছেন যে সমস্ত প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো, আমরা শুনেছি যে এক ধরনের প্রতিযোগিতা হয়েছে যে যারা আগে আওয়ামী লীগের সমর্থন করতেন তাদেরকে তাদের পক্ষে তাদের ভোটটা এনে তাদেরকে ভোট কেন্দ্রে আনার জন্য এক ধরনের প্রতিযোগিতার কথা আপনাদের গণমাধ্যমের মধ্য দিয়ে জেনেছি। এবং সেইখানে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে অভিযোগও করেছে যে তারা আওয়ামী লীগের লোকদেরকে তাদের নিজেদের দলে আনার জন্য চেষ্টা করছে। এইগুলো আমরা দেখেছি। ফলে আমরা প্রত্যাশা করি যে সাধারণ মানুষ যারা আছে আওয়ামী লীগ সমর্থন করতেন, কিন্তু এই নির্বাচনে তারা তাদের ভোটাধিকার তারা প্রয়োগ করতে পারেন। এবং বিগত সময়ে যারা আমরা দেখেছি যে নির্বাচনে অন্য বিরোধী দলের এদের ভোট দেওয়ারই কোনো সুযোগ ছিল না, কারণ নির্বাচনগুলো এমন ভাবে ম্যানিপুলেশন করা হয়েছে, নির্বাচনগুলোকে এইভাবে তৈরি করা হয়েছে যে এমনকি নিজ দলের লোকদেরও ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ ছিল না, কারণ ভোট দিতে হয়নি। কিন্তু এইবার আমরা মনে করছি যে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ তৈরি হবে এবং সেইখানে নির্ভয়ে যে সকলেই তার পছন্দ মতো প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এবং এই ক্ষেত্রে কোনো দল কাউকে রেজিস্ট করলে দেশের প্রচলিত আইন আছে, নির্বাচন কমিশনের আইন আছে, আমি মনে করি যে তাদের বিরুদ্ধে সেই আইন প্রয়োগ করার ক্ষমতা রাষ্ট্রের আছে এবং রাষ্ট্র এই নির্বাচনের স্বচ্ছতার জন্য সেটি করবেন। তাসলিমা আক্তার, আমি যদি একটু যুক্ত করি যে এই যে দলে ভিড়ানোর চেষ্টা, যারা যে দলগুলো বড় দলগুলো মনে করছেন তারা ক্ষমতার কাছাকাছি, তারা ক্ষমতা পাকে বা নির্বাচনী পরিবেশে তাদের অবস্থানকে শক্তিশালী করার জন্য তারা সেই ফেস্টিভ্যালের অনেক দোসরদেরকে আনার চেষ্টা করেছেন এবং এনেছেন, এনে নিজ দলে যোগ দিয়ে তাদেরকে দিয়েই আবার নির্বাচন করাচ্ছে। এটা আপনারা যারা সাধারণ প্রার্থী বা আপনারা তুলনামূলক একটু ছোট দলের প্রার্থী,
আপনাদের উপর সেই প্রভাবটা পড়ছে না? আজকের আলোচনাটা আগামী দিনের নির্বাচনের প্রত্যাশাটা কেমন সেটা নিয়ে হলেও মনে হয় আরো একটু আমরা অনেক বেশি আলাপ করতে পারতাম। কিন্তু আপনি যেটা বলছেন সেটাও একটা বিষয়। আম যেকোনো রাজনৈতিক আদর্শের ব্যক্তিবর্গ তারা আসলে তাদের আদর্শের পরিবর্তন করতে পারে, যেকোনো দল পরিবর্তন করতে পারে। আ তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এখানে তো আসলে কাউকে জোর করে নিয়ে আসার কিছু নাই। কেউ যদি মনে করেন যে সে আম অন্য কোনো দলের সাথে যুক্ত হবেন, সেখানে সে তার ভোটাধিকার প্রয়োগ করবেন, সেটাতে আমি কোনো সমস্যা দেখি না। এখানে তো জোরাজুরির কিছু নাই। আমি যদি মনে করি যে আমি আসলে বিগত যেই আ শাসনের সাথে ছিলাম সেটা আমি আর ওন করতে পারি না, তাহলে সে অন্য কারো সাথে যুক্ত হতে পারে, সে কারো মানে ভোটে যুক্ত হতে পারে। এটাতে আমি কোনো প্রবলেম দেখি না। আ আমি যদি কোনো আদর্শ ধারণ করি, আমাকে তো চাইলেই কেউ অন্য জায়গায় নিয়ে যেতে পারবে না। তাই না? যদি আমি সেই সঠিক আছে তা আমাকে পারবে কিন্তু না। তাহলে যে বিষয়টা এটা কি বিষয় এতই সহজ যে কোনো দলকে আপনি চাইলেই আরেক দলে পরিণত করতে পারবেন? এটা কি কিন্তু সেটি সম্ভব? তো হচ্ছে আ মামলার ভয় দেখিয়ে, জামিন করিয়ে তাদের নিয়ে আবার নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া হচ্ছে। এটা তো ঘটছে। না, সেটা যদি হয়ে থাকে সেই বিষয়গুলো আসলে আমাদের সামনে আনা উচিত। যদি কেউ ভয়ের মুখে, ভয়ের মধ্যে পড়ে এই কাজগুলো করে থাকেন, আমাদের মানে এটাই বোধহয় সময় ছিল সেই বিষয়গুলোকে সামনে আনার। আমি মনে করি অন্তত। কিন্তু তারা তো অবশ্যই প্রত্যেকের ভোট দেওয়ার সময় বাংলাদেশে এটাই ভোট দেওয়ার একটা সুযোগ। আ তো যারা মানে মামলা বাণিজ্য যদি কেউ করে থাকে, কারা করছে, কিভাবে করছে সেই বিষয়গুলো আমি মনে করি অবশ্যই সামনে আনা উচিত। আ মানে এইটাও যদি আমরা এখন আড়াল করি তাহলে আসলে আমরা কখন সামনে আনবো এই বিষয়গুলো? আচ্ছা, আমরা একটু নির্বাচনের অন্য অংশে যাই। আমরা জানি কালকে একাধারে যেমন জাতীয় সংসদ সদস্যরা নির্বাচিত হবেন ভোটের মাধ্যমে, পাশাপাশি হ্যাঁ না ভোট। সেই ক্ষেত্রে সেই ভোটটা কেমন দেখছেন? তাসলিম আক্তার। হ্যাঁ, না ভোটটা বিশেষভাবে আমাদের যে ঐক্যমত্য কমিশন হয়েছিল, সেই ঐক্যমত্য কমিশনে প্রায় ৮৪ টা বিষয় নিয়ে আলাপ হয়েছিল এবং পরবর্তীতে ৩০ টা বিষয় এবং ৮৪ টার সার যদি আমরা বলি, আ যেখানে সংবিধান সংস্কার সহ প্রধানমন্ত্রীর মেয়াদ, তত্ত্বাবধায়ক সরকার, বিচার বিভাগের আ পৃথকীকরণ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আ রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়েছে, যেগুলো সংবিধানে গিয়ে সংসদ গঠন হলে যাতে তারা এই কাজগুলো করতে পারেন সে কারণেই এই জুলাই সনদ। তবে আমি মনে করি যে জুলাই সনদের ভিত্তিতেই যাতে হ্যাঁ এবং না ভোট, এবং অবশ্যই আমি হ্যাঁ ভোটের পক্ষে। আমি মনে করি যে সংবিধান সংস্কারের জন্য এবং যেই বিষয়গুলো সংস্কারের প্রস্তাব এসছে এগুলো বাংলাদেশে গণতন্ত্রের জন্য অত্যন্ত একটা জরুরি বিষয়। আর আমার মনে হয় যে এইটার প্রচারণাটা আরো হয়তো আমরা বেশি সরকারের কাছ থেকে পেতে পারতাম। অনেকেই কিছুটা আ কনফিউজড আছে যে আসলে হ্যাঁ, না ভোটের কোনটাতে কি। রাজনৈতিক দলগুলো প্রত্যেকেই এটার মধ্যে ছিলেন। তাদেরও দায়িত্ব ভোটারদের কাছে বিষয়গুলো স্পষ্ট করা, যাতে ভোটাররা জানতে পারে হ্যাঁর বিনিময়ে তারা কি পাচ্ছেন, না বিনিময়ে কি পাচ্ছেন। আজকে শেষ দিনে এই কথা বলার আসলে খুব সুযোগ নাই। তারপরেও আমরা আশা করব, যেহেতু সকল রাজনৈতিক দল ছিল সেই ঐক্যমত কমিশনে, তারা নিশ্চয়ই তাদের রাজনৈতিক পরিসরে তারা সেই আলাপগুলো করেছেন। কিন্তু আমার কাছে মনে হয় সরকারের পক্ষ থেকে এটা হয়তো আরেকটু প্রচারণটা দরকার ছিল। আরো স্পষ্ট করে, আরো বেশি, বেশি করে প্রচার করা। শুধু হ্যাঁ, ভোট দিন বললেই তো আসলে কেন হ্যাঁ, কেন না এটা স্পষ্ট হয় না। মানে ওই জায়গা থেকে আরো স্পষ্ট করার দরকার ছিল বলে আমার মনে হয় আরকি সাধারণ জি, মানুষের। সিদ্দিকুর রহমান, তাসলিম আক্তার যেটি বলছিলেন যে প্রচারণা এবং সাধারণ আমাদের দেশের যে বাস্তবতা, যে প্রচারণাটার দরকার ছিল সেটা পর্যাপ্ত হয়নি। তো এটার প্রভাব কিভাবে কালকে মানুষ সামলাবে বা কি হতে পারে এটার প্রভাবটা? আচ্ছা, দেখুন আমাদের বাংলাদেশের নির্বাচনে আগামীকালের নির্বাচনটা তো একেবারেই ভিন্ন বৈশিষ্ট্যের, যে এই বাংলাদেশের মানুষ প্রথমবারের মতো তাদের জাতীয় সংসদে প্রতিনিধি নির্বাচনের পাশাপাশি একটা রেফারেন্ডামে অংশগ্রহণ করবে। বাংলাদেশে এই রেফারেন্ডামটি হবে চতুর্থ রেফারেন্ডাম। রেফারেন্ডাম ইতিমধ্যে আমরা যা দেখেছি আলাদাভাবে হয়েছে, সেই ব্যাপারে নির্বাচন বাংলাদেশের মানুষের খুব বেশি আগ্রহ থাকে না। এইবার যেহেতু রেফারেন্ডাম এবং জাতীয় সংসদ নির্বাচন একসাথেই ছিল, তখন নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো নির্বাচনে তাদের অধিক মনোসংযোগ ছিল মূলত তাদের প্রার্থীদের পক্ষে প্রচারণা, এবং সেই সাথে তারা রেফারেন্ডামের পক্ষেও বলেছেন, কিন্তু মূল কনসেন্ট্রেশনের জায়গাটা ছিল তাদের প্রার্থীদের এবং দলের পক্ষে প্রচারণা। তো ফলে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে জনগণকে উদ্বুদ্ধকরণের যে কাজটি করা দরকার ছিল সেটা আমি মনে করি না পুরো মাত্রায় হয়েছে। অন্যদিকে সরকারের পক্ষ থেকে আমরা নানা উদ্যোগ দেখেছি, কিন্তু
যেহেতু জাতীয় সংসদ নির্বাচনটা এখানে আছে, ফলে মানুষ, সরকার যতই চেষ্টা করুক বা করুক, মানুষের মূল কেন্দ্রবিন্দুটা কিন্তু আগ্রহের জায়গাটা হয়ে গেছে ওই জাতীয় সংসদ নির্বাচন। আর এইবারের যেহেতু একটা বিষয়ে তাদের মতামত না, কয়েকটা বিষয়ের মতামত, সেই বিষয়গুলো মানুষের কাছে স্পষ্ট নয়, বরং রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থে মানুষকে ভুলও কিছু কিছু ক্ষেত্রে, বা আমরা সোশ্যাল মিডিয়াতে কিছু ভুল বার্তাও মানুষকে দেওয়ার চেষ্টা করা হয়েছে। ফলে আগামীকালের এই যে রেফারেন্ডামটি, সেই রেফারেন্ডামটির ব্যাপারে মানুষের মতামত কিভাবে প্রতিফলিত হবে সেই ব্যাপারে আমার কাছে কিছুটা মানে সংশয় আছে আর কি। তো দেখা যাবে যে মানুষ বুঝে না বুঝে তার বা কারো দ্বারা প্রভাবিত হয়ে কোনো একটা ব্যাপারে তারা মতামত দিতে পারে, কিন্তু আমার কাছে মনে হয়েছে এই ব্যাপারে আরেকটু যদি আমাদের সচেতন প্রচার প্রচারণা থাকা যেত, এবং মানুষকে হ্যাঁ এবং না এর পরবর্তী প্রভাবটা কি হতো সেইগুলো যদি যথাযথভাবে বোঝানোর সচেতন প্রয়াস থাকতো, তাহলে হয়তো আরো একটু বেশি ভালো ফলাফল পাওয়া যেত। কিন্তু তারপরেও আমি মনে করি যে এখন মানুষ তো আগের চেয়ে সোশ্যাল মিডিয়া বা অন্যান্য ক্ষেত্রে মানুষের মধ্যে সচেতনতা অনেক বেশি, ইনফরমেশনের ডিসিমিনেশনও এখন অনেক বেশি হয়। ফলে আমার ধারণা যে কাঙ্ক্ষিত মাত্রায় না হলেও রেফারেন্ডামের ক্ষেত্রেও এই দেশের মানুষ তাদের মতামত দিবে, এটা আমি মনে করি আর কি। এখানে আমি একটু যুক্ত করতে চাই। জি জি, বলেন বলেন। আমাদের সংবিধানের যেই সংকটটা ছিল ৭০ অনুচ্ছেদ সহ, সংবিধানটার মধ্যেই কিছু সংস্কারের প্রয়োজন, যেটা না হলে আসলে পুরো শাসন ব্যবস্থাটা একটা স্বৈরাচারী ব্যবস্থা হিসেবে থেকে যায়, যেটা গত ১৫ বছর থেকে আমরা বলে আসছিলাম যে সংবিধানের সংস্কার প্রয়োজন। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে বাংলাদেশের জনগণ যতটুকুই রাজনৈতিক দলগুলো প্রচার করতে পেরেছে, জনগণ হ্যাঁ ভোটে তারা অংশগ্রহণ করবেন। আর যেহেতু এখানে যারা নির্বাচনে যেতে পারছে না, নির্বাচনকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করতে যাচ্ছে, যারা গণ অভ্যুত্থানের পক্ষে ছিল না, যারা ফ্যাসিবাদীর অংশ ছিল, তারাও এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এক ধরনের ন্যায়ের প্রচারণাটাও করছেন। তো সেই কারণে আসলে আমার কাছে মনে হয় যে রাজনৈতিক দলগুলো যেহেতু জনসাধারণের মধ্যে বিপুলভাবে যেতে পারে, তারা যাচ্ছেন, কিন্তু কোথাও কোথাও আমরা শুনছি যে না ভোটেরও কেউ কেউ প্রচারণা করছেন। তো সেই প্রচারণাটা আসলে তারাই করছেন যারা আসলে এই নির্বাচনটাকে হয়তো প্রশ্নবিদ্ধ করতে চান। তবে আমরা আশা করি যে এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলো যেই ভূমিকা রাখছে, হয়তো এটা আরো ভালো হতো যদি সরকারের পক্ষ থেকে আরো প্রচারণা চলতো। তবে আমরা আশা করি বাংলাদেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করার জন্য এই জুলাই সনদের যে ভূমিকা, সেটাতে জনগণ হ্যাঁ ভোটে রায় দেবে। আচ্ছা আশা রাখি। তাসলিমা আক্তার, একটু সংক্ষেপে যদি বলেন যে আপনি একজন প্রার্থী হিসাবে কি মনে করেন, সবার জন্য কি সমান অবস্থা ছিল কিনা? সবার জন্য সমান অবস্থা ছিল কিনা মানে এখন পর্যন্ত যদি রাষ্ট্রীয়ভাবে নির্বাচন ব্যবস্থার যেটা, সেই জায়গা থেকে আমি ওরকম বাধার সম্মুখীন হই নাই। কিন্তু নির্বাচন কমিশনের ভূমিকা বা সরকারের ভূমিকা, কেউ কেউ আমরা দেখি যে যারা হয়তো জিততে পারে তাদের দিকে একটু ঝোঁক বেশি থাকে। সেই বিষয়গুলো আছে, কিন্তু আমার আমরা যেটা মনে করি যে আহ, নির্বাচনটাকে যেকোনোভাবে আমাদের আসলে মানে সকলের অংশগ্রহণমূলক করা দরকার। এবং এখানে ধরেন আমি হয়তো ১,০০০ ব্যানার ব্যবহার করতে পারছি, কেউ হয়তো ১০,০০০ ব্যানার ব্যবহার করছে। বিলবোর্ড লাগানোর কথা ২০টা, কেউ হয়তো ২০০টা লাগাচ্ছে। তো আমি তো আসলে অন্য প্রার্থীদের সাথে আর্থিক প্রতিযোগিতায় লিপ্ত হতে পারবো না। আমি মনে করি যে জনগণের কাছে আমার কর্মসূচি নিয়ে, আ আমার চিন্তা নিয়ে বা আমার দলীয় চিন্তা নিয়ে আমরা কিভাবে জনগণের একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পৌঁছাতে পারি, সেই কর্মসূচিগুলো নিয়ে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। কিন্তু এখানে যে অর্থের যেই জোয়ারটা আসে, সেই কম্পিটিশনে তো আসলে আমার কম্পিটিশন করার কোনো সুযোগ নাই। আমি নিজে ঢাকা ১২ তে প্রায় ৪০ বছর থেকে আছি এবং নানাভাবে আমি ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিলাম। পরবর্তীতে নারী আন্দোলন এবং শ্রমিক আন্দোলনের সাথে যুক্ত আছি, এবং এই ঢাকা ১২ তে প্রায় ৩,৩৩,০০০ ভোটার আছে, যাদের বড় অংশ আম শ্রমজীবী মানুষ যেমন রয়েছে, পেশাজীবী রয়েছে, নারী রয়েছে, তরুণ রয়েছে, এবং এটা একটা মিশ্র এলাকা, অর্থনীতির একটা প্রাণকেন্দ্র। তো আমরা আশা করি যে শ্রমজীবী মানুষ, তরুণ নারীরা বাংলাদেশকে একটা নাগরিক মর্যাদার বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য এবার ভোটে তারা যোগ্য ব্যক্তিকে বেছে নেবেন।
আপনার কাছ দিয়ে শুরু করি, এই প্রশ্নটা আমি সিদ্দিকুর রহমানকেও করব যে আপনি তো প্রার্থী, ফলাফল যা হবে মেনে নেওয়ার মানসিকতা আশা করি আপনার আছে, বাট এই পরিবেশটাও থাকবে কিনা, সবাইকে মেনে নিয়ে আগামী দিনের যে সুন্দর পথ চলা সেটার পথ তৈরি হবে কিনা? অবশ্যই মেনে নেওয়াটাই স্বাভাবিক, যেটাই হোক প্রতিদ্বন্দ্বিতার মধ্যে কেউ জয়ী হবেন, কেউ জয়ী হবেন না। কিন্তু যদি মানে নির্বাচনটা সুষ্ঠু না হয়, নির্বাচনের মধ্যে কোনো রকম সহিংসতা, কোনো রকম দখল বা কোনো কিছুর চেষ্টা হয়, সেটা তো আসলে খুব আমাদের কারোর জন্যই ভালো হবে না, মানে পুরো বাংলাদেশের জন্যই আসলে একটা অমঙ্গল ডেকে আনবে। তো আমরা এখন পর্যন্ত আশাবাদী জনগণ ভোট দিতে পারবে, এবং সেই ভোটের ফলাফলই যাই হোক, আমাদের আসলে দিন শেষে বাংলাদেশকে নতুন করে গঠন করা, জাতীয় পুনর্গঠন করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করাটা অত্যন্ত জরুরি। ৭১ পরবর্তী সময় যেমন এই জরুরত হয়েছিল, ২৪-এর পরবর্তী সময় আমি মনে করি যে জাতীয় পুনর্গঠনের যে কাজ, সেটা আসলে সেটার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, একটা গণতান্ত্রিক সুষ্ঠু পরিবেশ থাকবে, বৈচিত্র্য থাকবে, কিন্তু দিন শেষে আমাদের আগামী সময়ে অনেকটা পথ আমাদের ঐক্যবদ্ধভাবেই কাজ করতে হবে। প্রফেসর সিদ্দিকুর রহমান, একই প্রশ্ন আপনার জি, কাছে। দেখুন এইবারের নির্বাচনটিকে আমি একটু ভিন্ন মাত্রায় দেখতে চাই। দেখুন বাংলাদেশের যে নির্বাচনী সংস্কৃতি, সেই নির্বাচনী সংস্কৃতিতে নির্বাচন, প্রাক নির্বাচন মানে নির্বাচনের চলাকালীন সময়ে নানা ধরনের সংকট তৈরি হয়, অভিযোগ পাল্টা অভিযোগের অবস্থা তৈরি হয়, সহিংসতা তৈরি হয়। এইবার কিছু কম বেশি যে হয়নি এরকমটা না, কিন্তু তারপরেও কিন্তু এইবার আপনি দেখবেন যে নির্বাচনী প্রচার প্রচারণাকালের সময়ে পরস্পরের প্রতি মোটামুটি শ্রদ্ধা রেখে রাজনৈতিক দলগুলো তাদের প্রচার প্রচারণা চালিয়েছে। সহিংসতার ঘটনা কিছু ঘটেছে, কিন্তু এটাও আমাদের কাছে কাম্য ছিল না। কিন্তু বাংলাদেশের নির্বাচনের অতীতে যে রেকর্ড গুলো দেখেছি সেই তুলনায় কিন্তু এই বছর এগুলো কম হয়েছে। এর মানে এই না যে সরকারের প্রচেষ্টায় হয়েছে, রাজনৈতিক দলগুলোর মনস্তত্ত্বেও একটা পরিবর্তন আমরা লক্ষ্য করছি, যে তারা কিন্তু ভোটারদেরকে সমীহ করেই তারা তাদের কার্যক্রম পরিচালনা করছেন। কেননা প্রত্যেকের কাছে ২৪-এর যে ছাত্র জনতার রক্তাক্ত গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের বিষয়টা তাদের প্রত্যেকের কাছে মাথায় আছে। ফলে হাসিনার মতো একটা ফেসিবাদী সরকারের বিরুদ্ধে যে ধরনের ঘটনা ঘটতে পারে ভবিষ্যতে, এই দেশের মানুষ যে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটাবে না, এই হিসাবটা কিন্তু প্রত্যেক রাজনৈতিক দলের আছে। ফলে আমরা যেটা মনে করছি যে আগামীকালের নির্বাচন, সেটা যদি আমাদের ধরেন ভোটের যদি রিগিং না হয়, ফলাফলে যদি কোনো ইঞ্জিনিয়ারিং না হয়, সেগুলো কিন্তু এই দেশের মানুষ বুঝতে পারবে। তারপরে যদি যে ফলাফল হবে সেই ফলাফল যদি কোনো রাজনৈতিক দল মেনে না নেয়, তাহলে কিন্তু এই দেশের মানুষই এই ব্যাপারে তাদের সিদ্ধান্ত জানাবে। ফলে রাজনৈতিক দলগুলো অন্য সময়ের মতো একেবারে গতানুগতিক সব প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারবে বা সব কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে এই বছর আমি এটা মনে করি না। এবং রাজনৈতিক দলগুলোর প্রচার প্রচারণার কার্যক্রম, তাদের নির্বাচনী ইশতেহার, মানে সবকিছুতেই কিন্তু আমরা একটা কিছুটা হলেও পরিবর্তনের ইঙ্গিত আমরা কিন্তু দেখেছি। ফলে আমরা প্রত্যাশা করব যে আগামীকাল যদি একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে এই দেশের মানুষ তাদের পরবর্তী দেশ পরিচালনার দায়িত্ব যে দলের উপরই অর্পণ করুক না কেন, সেই দলকে যেমন সেই রায়টা মেনে নিতে হবে, তেমনি ভাবে যারা এই নির্বাচনে সমর্থন পেয়ে সরকার গঠনের সক্ষমতা অর্জন করবেন না, তাদেরও কিন্তু জনমতের প্রতি, রায় এর প্রতি একটা সম্মান প্রদর্শন করতে হবে। এবং এটি যদি হয় তাহলে আমাদের যে এই গণতন্ত্রকে আমরা একটা টেকসই রূপান্তরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি সেটাই হবে। এবং ৫ বছর তাকে অপেক্ষা করতে হবে। ৫ বছর পর তিনি তার কর্মকাণ্ড নিয়ে আবার জনগণের সামনে যাবেন, এবং যারা সরকার পরিচালনা করবেন তাদের আমলনামা নিয়েও তারা ৫ বছর পর আবার জনগণের কাছে যাবেন, এবং জনগণই তখন তাদের এই রায়ের মধ্য দিয়ে এটি সিদ্ধান্ত গ্রহণ করবে। এই রাজনৈতিক সংস্কৃতিটা আমাদের দেশে এখন প্রতিষ্ঠা হওয়া খুবই দরকার। আমাদের স্বাধীনতার ৫৫ বছর গেছে, আমরা অনেক পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে গেছি, অনেক জীবন আমাদেরকে গণতন্ত্রের জন্য দিতে হয়েছে। আমরা একটা সমৃদ্ধ একটা আধিপত্যবাদের বিরুদ্ধে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যে অনেক মানুষকে কিন্তু প্রাণ দিতে হয়েছে। রাজনৈতিক দলগুলোর এখন অবশ্যই এই বিষয়টি মনে রেখে তাদের ভবিষ্যৎ প্রতিক্রিয়া, ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনা করতে হবে, এটা আমরা চাই। প্রফেসর সিদ্দিকুর রহমান, এই যে হা না বা গণভোটের ফলাফলের পর কোনো আইনি বিষয়গুলো নিয়ে আপনি দেখেছেন কিনা, বা কোনো আইনি সংকট হওয়ার আশঙ্কা আছে কিনা? যে বিষয়গুলো নিয়ে এখানে মানুষের মতামত চাওয়া হয়েছে, হ্যাঁ বা না মতামত চাওয়া হয়েছে,
সেই মতামতের যে প্রশ্নগুলো একেবারে স্পষ্ট করে জনগণের সামনে আছে এবং ব্যালট পেপারেও সেই প্রশ্নগুলো আছে এবং প্রচার প্রচারণার মধ্য দিয়েও আমাদের কাছে আছে। আমার কাছে মনে হয়েছে এই বিষয়গুলো নিয়ে এমন কোনো আইনি সংকট তৈরি হবে না যে এ, আহ, 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 যেটা আমাদের একটা অসুবিধা হতে পারে। আর যেটা আছে যে যদি না কোনো কারণে জয়যুক্ত হয় তাহলে কিন্তু সেখানেই কিছু ব্যবস্থাপনা রেখে দেওয়া হয়েছে যেগুলো অটোমেটিক হতে পারে। কিন্তু পরবর্তী সংসদে এসে রাজনৈতিক দলগুলো কি ধরনের আচরণ করবে তার উপরও তো কিছু কিছু নির্ভর করবে। কিন্তু আমরা মনে করি যে এই হা নায়ের পক্ষে যে ফলাফলই আসুক না কেন এটি ভবিষ্যতে আমাদের রাজনীতিতে খুব বড় সংকট তৈরি করবে, এটা আমি মনে করি না। তবে আমরা চাই যে লক্ষ্য নিয়ে এই দেশের মানুষ রক্ত দিয়েছে, রাষ্ট্র সংস্কার রাষ্ট্র মেরামতের জন্য যে অভিপ্রায় আমাদের দেশের মানুষের মধ্যে তৈরি হয়েছে, এই ভোটের মধ্য দিয়ে সেটার প্রতিফলন ঘটুক। তাসলিমা আক্তার, আপনি কি মনে করেন? আমার মনে হয় আমরা হ্যাঁ দিকেই আগাচ্ছি। তো এখানে অনেক রকম সাংবিধানিক যে সংকটগুলো আছে সেগুলো নিরসনে কাজ করতে হবে। নাও যদি হয় সেই ক্ষেত্রে সংসদে যারা যাবেন তারা আসলে কিভাবে সংবিধান সহ অন্যান্য যে বিষয়গুলো আছে যারা সংখ্যাগরিষ্ঠ থাকবে, জনগণের সম্মতি নিয়ে যারা সরকার গঠন করবে তাদের উপরেও অনেক কিছু বর্তাবে আমরা আশা করি। কারণ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ১৪০০ শহীদ প্রাণ দিয়েছেন। এই প্রাণের বিনিময়ে আসলে আমরা এই নির্বাচনটা করার সুযোগ পাচ্ছি বা বাংলাদেশকে নতুন করে গঠন করার সুযোগ পাচ্ছি। ফলে যারা সরকার গঠন করবেন তাদের কাছেও এই দায়িত্বটা পড়ে এবং বাংলাদেশের নাগরিকদেরও সার্বক্ষণিকভাবে আসলে আমাদের গণঅভ্যুত্থানকে স্মরণ করা দরকার এবং যেই সরকার গঠন করুক তাকে জবাবদিহিতার মধ্যে রাখা। কারণ জবাবদিহিহীন একটা ব্যবস্থা যেন আমরা আবারও না চলে যাই, সেটাই যেন আমাদের লক্ষ্য হয়। তাসলিমা আক্তার, আরেকটা বিষয়, আমরা যদি গত ঠিক ইমিডিয়েট লাস্ট ইলেকশনটা, ন্যাশনাল ইলেকশনটার কথা বলি, 7 মাসও টিকে নেই। জি। এই যে নির্বাচন হচ্ছে, আপনি নির্বাচনের পরের পরিবেশ এবং মেয়াদের ব্যাপারে কেমন আশাবাদী? পূর্ণ মেয়াদ পার করার সম্ভব হবে কিনা, না আবার কোনো নতুন সংখ্যা তৈরি হতে পারে? তো এটা একটু কঠিন, এভাবে ভবিষ্যৎবাণী বলা নানান পরিস্থিতির উপর নির্ভর করবে। কিন্তু আমরা আশা করি যেহেতু মানে অনেক সংগ্রামের মধ্য দিয়ে ১৫ বছরের সংগ্রাম এবং যেটা আমরা বারবারই বলছি যে অনেক প্রাণের বিনিময়ে আমরা এই নির্বাচনটা করার সুযোগ পেয়েছি। আমরা চেষ্টা করব নিশ্চয়ই সকলেই যারাই সরকার গঠন করবেন আ এই সরকার যাতে বাংলাদেশকে নতুন কিছু উপহার দিতে পারে তার জন্য সম্মিলিতভাবে বাংলাদেশ গড়ে তোলার কাজটা আমরা যাতে শক্ত হাতে করতে পারি। জবাবদিহিতামূলক জনগণের সামনে দাঁড়ানো, জনগণের মুখোমুখি দাঁড়ানো, সেই গণতান্ত্রিক প্রক্রিয়ার যাত্রাটা যাতে শুরু হয়, যেই যাত্রার মধ্য দিয়ে আ এই যারাই সরকার গঠন করবেন তারা যাতে বাংলাদেশকে নতুন কিছু দিতে পারে। যাতে আবারও আমাদের ৭ মাস তো প্রশ্নই আসে না। আমাদের যাতে এ ধরনের কোনো পরিস্থিতির শিকার না হতে হয়। আমরা আশা করি যে জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার মধ্য দিয়েই এই সরকার গঠন হবে এবং আ আমরা আশা করি যে বাংলাদেশকে আমরা নতুনভাবে তৈরি করার সুযোগ পাবো। পোস্টাল ব্যালট নিয়ে কিছু বলার আছে কিনা? পোস্টাল একদম ব্যালট তো এবার তো নতুন আসলে সংযুক্ত হ্যাঁ, বাংলাদেশ। এবার ২ টা জিনিস সম্ভবত আমি যদি ভুল না করি। আমরা অনেকদিন থেকে বলে আসছিলাম যে প্রবাসীরা যাতে ভোট দিতে পারেন সেই সুযোগটা এবার তৈরি হয়েছে। আ অনেকে বলছেন যে সেখানে কারচুপি হয়েছে কিনা, একজনের কাছেই অনেকগুলো আম মানে ব্যালট গেছে কিনা। পরবর্তীতে আমরা যেটা আ মানে নির্বাচন কমিশন থেকে আমরা জানতে পারি সেটা তাদের কাজের সুবিধার্থে তারা এক জায়গা থেকে বা খরচ কমানোর জন্য এক জায়গা থেকে আ অনেকে পোস্ট করেছেন। আর আরেকটা এবার হয়েছে জেলখানায় যারা আছেন তারাও ভোট দিতে পারবেন বলে আমি শুনেছি। যদি আমার ভুল না হয়ে থাকে। আমার মনে হয় এই ২ টাই একটা নতুন সংযোজন এবং এটা বাংলাদেশের সকল নাগরিকের যে অধিকার, ভোটাধিকার, সেই ভোটাধিকার প্রয়োগের একটা নতুন দ্বার উন্মোচন হয়েছে এবং এটা আমাদের আসলে আগে ছিল না। অন্যান্য দেশে থাকলেও আ আমাদের প্রবাসীরা যেভাবে বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখেন, কিন্তু তাদের আসলে দেখা যায় যে ভোটটা দিতে পারেন না। এবারে খুব কম সংখ্যক দিচ্ছেন। আমরা আশা করছি ভবিষ্যতে এটা আরো বাড়বে। আর যারা জেলে আছেন তারাও এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। দ্বিকক্ষ সংসদ, কিছু বলার আছে? দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের যে আলাপটা আমরা করেছি, যেটার জরুরতটা আমরা মনে করেছি যে এখানে আ বহু ধরনের প্রতিনিধিরা থাকবে এবং এই জবাবদিহিতার জায়গাটা আরো বেশি প্রসারিত হবে। জনগণের সাথে আরো বেশি আ কানেক্ট করা, আরো বেশি মতামত সংগ্রহ করা, সেই জায়গাটা আসলে দ্বিকক্ষ বিশিষ্ট যে সংসদ সেটার মধ্য দিয়ে অন্যান্য দেশে এই দৃষ্টান্ত আছে। আমরা মনে করি এটার মধ্য দিয়ে আরো অনেকের অংশগ্রহণ বাড়বে। আম এটা আরো অনেক অংশগ্রহণের মধ্য দিয়ে এই বিষয়ে
কাজ করার সুযোগটা আমি মনে করি যে বাড়বে আইন জি, প্রণয়নের ধন্যবাদ ক্ষেত্রে। প্রফেসর সিদ্দিকুর রহমান। আচ্ছা দ্বিকক্ষ আচ্ছা, দেখুন সংসদ আপনি থেকে যদি কিছু বলেন। জি জি আপনি যেটি বলেছিলেন একটু আগে প্রথমে আপনি আমাদের পোস্টাল ব্যালটের কথা বলেছেন যে এটা জি 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 বাংলাদেশের একটা নতুন অভিজ্ঞতা এবং জি, আমাদের ধন্যবাদ। নির্বাচনী কাজে দায়িত্ব পালন করেন আমাদের সরকারি কর্মকর্তা বা স্কুল কলেজের শিক্ষকরা একটা বড় অংশ। তারা কিন্তু নিজেদের ভোটাধিকারটা তারা অন্যের ভোটাধিকার এটা নিশ্চিত করেন গণতান্ত্রিক অধিকারটা। কিন্তু তারা নিজেদের ভোটটা দিতে পারতেন না। দিতে পারেন। তো আমরা জেনেছি যে এইবার এই পোস্টাল ব্যালটে যারা আগ্রহী হয়েছেন তারাও এই কাজটি করতে পেরেছেন। তো বা সুযোগ ছিল তাদের। এটা আমাদের জন্য একটা ভালো এবং প্রথম অভিজ্ঞতা হিসেবে কিছু ভুল ত্রুটি, কিছু সীমাবদ্ধতা আছে। অভিযোগ পাওয়ার পর নির্বাচন কমিশন কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে সেগুলো সতর্কতামূলক ব্যবস্থা তারা নিয়েছেন। এগুলো আমি ইতিবাচক ভাবেই দেখছি। আরেকটা বিষয় হলো যেটি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছেন যে বাংলাদেশের যে নির্বাচন সেই নির্বাচনের মাধ্যমে নিম্নকক্ষে যারা প্রতিনিধি নির্বাচিত হন তারা তো আইন প্রণয়ন সহ অনেক ক্ষেত্রেই ভূমিকা রাখেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেন। কিন্তু বাংলাদেশের অনেক মানুষ আছেন যারা রাষ্ট্রকে নানাভাবে কন্ট্রিবিউট করতে পারেন, কিন্তু তারা এই ধরনের সরাসরি নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়ে আসার সুযোগ তাদের সামনে খুব কম। কিন্তু রাষ্ট্র যদি তাদের এই মানে কন্ট্রিবিউশনটা যদি নেয় তাহলে রাষ্ট্র সমৃদ্ধ হয়। আমাদের রাষ্ট্রের জন্য এটা খুব ইতিবাচক হিসাবে হয়। সেই কারণে আমাদের দেশেও এই দ্বিকক্ষ বিশিষ্ট আইন মানে পার্লামেন্টের দাবিটা কিন্তু অনেকেই অনেক দিন থেকেই করছিলেন এবং বিএনপির যে 31 দফা কর্মসূচি ছিল সেখানেও এই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলা হয়েছে এবং সেখানে যে আপনারা কম্পোজিশনটা যদি আপনারা দেখেন সেই কম্পোজিশনে আমরা দেখব যে সেইখানে যারা রাষ্ট্রের যারা বুদ্ধিভিত্তিক শ্রেণীর প্রতিনিধিত্ব করেন বা অন্য আরো অনেক গুরুত্বপূর্ণ শ্রেণীর প্রতিনিধিত্ব করেন, আপনি যেমন ধরেন সাংবাদিক আছে যে তিনি নির্বাচন করবেন না সরাসরি, কিন্তু রাষ্ট্র তার কাছ থেকে অনেক কিছু পেতে পারে। সেই ব্যক্তিবর্গের সমন্বয়ে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টটা হবে এবং যেটা হলো সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব। ফলে আমরা মনে করি যে এটি বাংলাদেশের জন্য একটা নতুন অভিজ্ঞতা হবে, কিন্তু এটারও কিন্তু একটা ইতিবাচক। কেউ কেউ প্রশ্ন করেছেন যে বাংলাদেশের মতো দেশে এটা কতটুকু কার্যকর হবে, কিন্তু আমি মনে করি যে যে অংশটি সরাসরি রাষ্ট্র পরিচালনায় প্রতিনিধিত্ব করতে পারেন না তাদের জন্য এটা কিন্তু একটা সুযোগ অবারিত হবে। এটা যেমন তার ব্যক্তি যে কৃতিত্ব সেটার স্বীকৃতি এবং একই সাথে এর দ্বারা রাষ্ট্রও কিন্তু উপকৃত হবে বলেই আমরা মনে করি। আচ্ছা প্রফেসর সিদ্দিকুর রহমান, বেশ কিছু জরিপে যেটা দেখা গেছে, যদিও বা জরিপে তো আর সব ভোটার অংশ নেন না, একটা নির্দিষ্ট কিছু ভোটারের মধ্য থেকে জরিপটা হয়। তো সেই জরিপ দেখে অনেকে বলেছেন এবং বেশ কিছু পর্যবেক্ষকও বলেছেন যে ঝুলন্ত পার্লামেন্ট হতে পারে। সেই ক্ষেত্রে সেই পার্লামেন্টের ভবিষ্যৎটা কেমন হবে? দেখুন, আমাদের দেশে ঝুলন্ত পার্লামেন্ট বলতে যেটা আমাদের অনেক ক্ষেত্রেই বলা হয় সেটা হলো যে আমাদের পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হতো সেই ক্ষেত্রে আমাদের একটা চূড়ান্ত পার্লামেন্টের সম্ভাবনা এবং সেখানে হতো। এখানে আমরা যেটা দেখি যে কোনো রাজনৈতিক দলের হয়তো সংখ্যাগরিষ্ঠতা নিয়েই রাজনৈতিক দল এবং জোটকে সেইখানে মানে সরকার গঠন করতে হবে। তো সেই কারণে আমাদের 91-তে হ্যাঁ সংখ্যাগরিষ্ঠতা ছিল না, দুই দল মিলেই। আমরা বলছি সেই কারণেই যে কারো কারো সমর্থন নিয়ে করতে হতে পারে বা কোনো রাজনৈতিক জোটকে নিয়ে করতে হতে পারে। এটাকে আমরা ঠিক ঝুলন্ত পার্লামেন্টের সাথে তুলনা করা যাবে না, যেটি সংখ্যানুপাতিক নির্বাচনের ক্ষেত্রে পিআর পদ্ধতিতে হয়। তো আমরা এটা এবার মনে করছি বা অনেক জরিপেই বলা হচ্ছে যে এইবারের নির্বাচনটা একটু প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে এবং সেই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে যারা সরকার গঠন করেন এবং যারা সরকারের বিরোধী দলে যান তাদের মধ্যে হয়তো আসনের দিক থেকে খুব বেশি ফারাক হবে না। সেই কারণে আমরা যেটা মনে করি যে একটা শক্তিশালী বিরোধী দল পার্লামেন্টে থাকবে এবং এই শক্তিশালী বিরোধী দল পার্লামেন্টে যদি থাকে তাহলে কিন্তু গণতন্ত্র এবং সরকারের জবাবদিহিতাটাও আরো সুনিশ্চিত হয় এবং সেখানে যদি যারা বিরোধী দলে থাকেন তাদের প্রতি যদি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা থাকে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তারা যদি কন্ট্রিবিউট করতে থাকেন, কেবলমাত্র সরকারকে ডিস্টার্ব করাই বিরোধী দলের কাজ না, রাষ্ট্রকে সুচারুরূপে সম্পন্ন করার জন্য সরকারের গঠনমূলক সমালোচনা, তাদেরকে জবাবদিহিতার মধ্যে রাখা, এটা ভালো। তো আমরা মনে করি যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বাংলাদেশে রাজনীতিতে কি করতে পারে এটা কিন্তু আমরা অতীতে দেখেছি যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অনেক সময় ফেসিবাদের জন্ম দেয়।
ফেসিবাদী করে ফেলে। সেখানে যদি প্রতিদ্বন্দ্বিতামূলক একটা পার্লামেন্ট থাকে এবং সেখানে যদি আমরা লক্ষ্য করি, সেটাকে আমি খুব নেতিবাচক না, বরং যারা সরকার গঠন করবেন তাদের উপরে একটা চাপ থাকবে এবং এই চাপটা যদি তারা মানে যথাযথভাবে নিয়ে ইতিবাচক কার্যক্রম পরিচালনা করেন তাহলে খুব বেশি সমস্যা হবে বলে আমি মনে করি। ধন্যবাদ প্রফেসর সিদ্দিকুর রহমান। তাসলিম আক্তার, আপনাকে দিয়ে শেষ করব। এই যে প্রশ্নটা ছিল প্রফেসর সিদ্দিকুর রহমানের প্রতি, ঝুলন্ত পার্লামেন্ট এমন কোনো বিষয় আপনার মাথায়ও আছে কিনা, হলে সেটা ভবিষ্যৎ কি হতে পারে? আমার মনে হয় না যে এবারের পার্লামেন্ট কোনো ঝুলন্ত জায়গায় যাবে। আমরা আশা করছি যে পার্লামেন্টে যারা সরকার গঠন করবেন সেখানে একটা সামঞ্জস্যপূর্ণ যে সংসদ সেটাই আমরা পাবো এবং সেখানে একটা গণতন্ত্রের চর্চা থাকবে এবং সকলে, আমরা আগে দেখতাম যে বিরোধী দলরা কথা বলার সুযোগ পেতেন না, তাদের মাঝে মাঝে ওয়াক আউট করতে হতো এবং নানান সময় তাদের মাইক বন্ধ করে দেওয়া হতো। আমার মনে হয় না এবারে সংসদে সবচেয়ে বেশি সাংসদরা কথা বলতে পারবেন, তারা সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করবেন। এটা খুব প্রথমেই না হলেও এটা একটা চর্চার জায়গাটা তৈরি হবে বলে আমার কাছে মনে হয়। তাসলিম আক্তার, ছোট্ট একটা প্রশ্ন আপনার কাছে, অনেকটা ব্যক্তিগতও হতে পারে সেটি। আপনি ঢাকা থেকে নির্বাচন করছেন, আপনার স্বামী আরেকটা জায়গা থেকে নির্বাচন করছেন, স্বামী স্ত্রী দুই জায়গায় নির্বাচন করছেন, একজন আরেকজনের কে সহায়তা করতে পারছেন না, কোনো আক্ষেপ বা নির্বাচনে এটার কোনো ফল হতে পারে কিনা? আমি ঢাকা 12 থেকে করছি, আমাদের দলের প্রধান জুনায়েদ সাকি বাঞ্ছারামপুর থেকে করছেন আর বাকিরা অন্যান্য জেলা থেকে করছেন। তা আমার পারিবারিক পরিচয়টা আমি আসলে এভাবে খুব মানে মনে করি না যে এখানে বাধার আমরা জানি, বিষয়। যেহেতু হ্যাঁ, আমরা আপনারা জানেন, সংবাদ কিন্তু আমি তো নিজে ৩০ বছর থেকে রাজনীতি করছি। আ আ তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় উনি আগেও, জুনায়েদ সাকি আমাদের দলের প্রধান, উনি নির্বাচন করেছেন এবং আমি মনে করি যে পাবলিক স্পেসে আমাদের পলিটিক্যাল পরিচয়টাই বড় হওয়া দরকার এবং আমাদের দলের যত বেশি প্রতিনিধি নির্বাচন করতে পারবে সেটা আমাদের সংগঠনের সক্ষমতারই একটা লক্ষণ। ব্যক্তিগত পরিচয় থাকতেই পারে, কিন্তু সেই ব্যক্তিগত পরিচয়টা আমার মনে হয় না আমাদের জন্য কোনো বাধা, বরং সেটা আমাদের জন্য অনুপ্রেরণা হবে। জি, ধন্যবাদ এবং শুভকামনা আপনার জন্য এবং জুনায়েদ সাকির জন্য। ভালো থাকবেন ধন্যবাদ। প্রফেসর সিদ্দিকুর রহমান। আবারও সামনের কোনো অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে আবারও কথা হবে।